নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই একটা কথা বলে নিই যে আজকের ভিডিওটা আমি চেষ্টা করছি খুব ছোট করতে। অন্যদিন বড় ভিডিও হয় বলে আপনাদের অসুবিধা হয়, আজকে আমাকেই ছোট করেই ভিডিওটা করতে হবে। তার কারণ আমাদের ওই টিচার্স ডের প্রোগ্রাম সেলিব্রেশন ছাত্রছাত্রীদের বেশিরভাগ ছেলেমেয়েরা সব 4th সেপ্টেম্বর আগের দিন করে নিয়েছিল। একটা ব্যাচ খালি বাকি ছিল, ওদের ডেট ম্যাচ করছিল না, ওরা আজকে 10 তারিখ টিচার্স ডের প্রোগ্রাম রেখে দিয়েছিল। এবার সেই দুপুর থেকে ক্লাসরুম তো আজকে ওদের দখলে, ক্লাসরুমে বসে থাকতে হয়েছিল। জাস্ট এখন 7:09 বাজে আমি ভিডিও রেকর্ড করতে শুরু করলাম, 7:05 ওদের থেকে ছাড়া পেয়েছি। এই ভিডিওটা আরেকটু আগে সময় নিয়ে রেকর্ড করতে পারলে আমি আরও ডিটেলে করতে পারতাম, কিন্তু ওদেরও আবেগটার মূল্য দেওয়া দরকার। সারা বছর তো আমরাই বকাঝকা করি, একটা দিন ক্লাসরুম থেকে শুরু করে সমস্ত অনুশাসন প্রোগ্রামের ওদের হাতে। তো স্বাভাবিক ওদেরও একটা আবেগ থাকে, ওদের প্রোগ্রাম চলছে, সেই সময় উঠে চলে আসলে ওদের খারাপই লাগবে। এবং অত্যন্ত আবেগ দিয়ে খেটে খুঁটে ওরা সব কিছু করেছে। তো যাই হোক, যার ফলে আজকে সারাদিন আমি ভিডিও রেকর্ড করার টাইম পাইনি এবং একদম লাস্টে অফিস থেকে বেরোনোর আগেই ভিডিও রেকর্ড করছি। খুব ছোট করে করব, যার ফলে আমি বোর্ডে যেরকম পয়েন্ট লিখে নিয়ে আসি প্রত্যেক দিন, যেটা আপনাদের অভ্যাস আমার ভিডিও দেখা, সেইটা আজকে হবে না। আসল কথা এবার চলে আসি। আমি প্রথমেই ক্ল্যারিফিকেশন দিয়ে দিলাম, কারণ কেউ কমেন্টে বলতে পারেন যে আজকে বোর্ডে লেখা নেই কেন। এবার দেখুন কি ঘটেছে গতকাল। একে তো নেপালের ওই অবস্থা, আমরা দেখছি কি ঘটছে। নেপাল যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদের রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করে, তাই আমাদের রাজ্যেরও বাংলার নিউজ পেপার বা নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে। কিন্তু যেগুলো অন্য দেশে ঘটছে, যেগুলো একটু দূরের দেশ, সেগুলো তো আমাদের বাংলার নিউজ পেপার বা নিউজ চ্যানেল কভার করে না। তাই আপনারা হয়তো অনেকেই জানতে পারেননি যে ইসরায়েলে বড়সড় জঙ্গি আক্রমণ হয়ে গেছে এবং তার পাল্টা হিসাবে ইসরায়েল এমন আক্রমণ শুরু করেছে নিজের বাউন্ডারির আশেপাশে এবং বাউন্ডারি থেকে বহু দূরে গিয়ে, যে সারা পৃথিবী অবাক, শকড যে কি হচ্ছে এটা। তো এক এক করে আমরা ব্যাপারগুলো এবার বুঝে নেব। দেখুন, বিবিসি থেকে, টাইমস অফ ইসরায়েল, গার্ডিয়ান থেকে, নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স প্রত্যেকে কভার করেছে এই ঘটনা যে ইসরায়েলে যে জঙ্গি আক্রমণ হয়েছে এটা কল্পনার বাইরে। কি ঘটেছে? ইসরায়েলের যে রাজধানী জেরুজালেম, ওরা রাজধানী হিসেবে অন্তত দাবি করে এবং ওদের কন্ট্রোলেই রয়েছে এই মুহূর্তে। সেই জেরুজালেমে একটা বাস স্ট্যান্ড, বাস ধরবে বলে লোকজন দাঁড়িয়ে আছে। আপনি ভাবুন আমাদের এখানে বাস স্ট্যান্ডেও কত লোক দাঁড়িয়ে থাকে। একটা বাস আসে, বাস এসে দাঁড়ায়, লোকজন বাসে উঠতে যাবে, কিন্তু না, বাসের জানলা দিয়ে শুরু হয় ফায়ারিং, এবং কোনো পিস্তল বা রিভলভার নয়, মারাত্মক এমন অস্ত্র, এমন মেশিন গান টাইপের বন্দুক, যেটা দিয়ে হুড়মুড়িয়ে একই সঙ্গে প্রচুর গুলি বেরোতে পারে। 6 জন ইনস্ট্যান্ট মারা যায়, বাকি অনেকে মারাত্মকভাবে জখম, হসপিটালে ভর্তি। বুঝতেই পারছেন, গুলি লেগেছে, তাদের মধ্যে কেউ বাঁচতেও পারে, কেউ মারাও যেতে পারে। এই মুহূর্তে যেখানে ঘটনা ঘটছিল, সেই সময় একজন আইডিএফ কর্মী ওখানে ছিলেন। আইডিএফ মানে ইসরায়েলি ডিফেন্স ফোর্স, ওদের মিলিটারি, এবং একজন সাধারণ মানুষ। এরা দুজনে বাসে ঢুকে পড়ে এবং এই আইডিএফ এর যিনি কর্মী, সেনাকর্মী, তার হাতেও অস্ত্র ছিল, আর যিনি সাধারণ নাগরিক তার কাছেও অস্ত্র ছিল। দুজনেই, যে বাসের মধ্যে দুজন জঙ্গি গুলি চালাচ্ছিল, তাদের পাল্টা অ্যাটাক করে এবং জঙ্গি দুজন মারা যায়। আর পরে এই ঘটনার সঙ্গে লিঙ্কড তৃতীয় একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়। এবার যে কারণে এই ঘটনাটাকে বেনজির ঘটনা বলা হচ্ছে জিওপলিটিক্সের ইতিহাসে, নাম্বার 1, ইসরায়েলের সিকিউরিটি মারাত্মক। নাম্বার 2, ইসরায়েলের মধ্যে ওটা ইসরায়েলের ক্যাপিটাল জেরুজালেম, এরম নয় বাইরে থেকে কোনো রকেট লঞ্চার এসে পড়েছে, ক্যাপিটালে ঢুকে মেরেছে জঙ্গিরা। নাম্বার 3, যে ধরনের অস্ত্র নিয়ে ঢুকেছে, এই অস্ত্র জেনারেলি ওয়েস্ট ব্যাংকে পাওয়া যায়। ওয়েস্ট ব্যাংক মানে প্যালেস্টাইনের তো দুটো ভূখণ্ড, একটা হচ্ছে গাজার সাইড আর একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক।
সেইখানে পাওয়া যায়। তার মানে প্যালেস্টাইনি যোগ আছে, মানে হামাস যোগ আছে, বোঝাই যাচ্ছে। সব প্যালেস্টাইনি অবশ্যই হামাসের লোক নয়, বাট প্যালেস্টাইনের মধ্যেই হামাসের মেন ঘাঁটিগুলো রয়েছে। পুরো পৃথিবী শকড যে ইসরায়েল গাজাতে মারাত্মক অপারেশন চালাচ্ছে, গাজা শহর গুঁড়িয়ে দিচ্ছে কার্যত হামাসকে শেষ করার জন্য। সেই সময় হামাস মরণ কামড় দিচ্ছে, ইসরায়েলের ভেতর ঢুকে ইসরায়েলের লোককে মারছে। এবারের পাল্টা হিসেবে, এবং আপনি মানে খেয়াল করে দেখুন, আপনি এত জঙ্গি হামলার ঘটনা দুঃখজনক হলেও শুনেছেন ভারতে, ভারতের বাইরে। এরকম বাস নিয়ে এসে বাস স্ট্যান্ডে বাস দাঁড় করিয়ে গুলি মারা, অবাক করা ব্যাপার। অনেক প্ল্যানিং লেগেছে এবং বাস হাইজ্যাক করতে হয়েছে, পুলিশের চোখে ধুলো দিতে হয়েছে, মাস্টার প্ল্যান করতে হয়েছে। এরপর সঙ্গে সঙ্গে ইসরায়েল নেমে যায় অ্যাকশনে। আমি হয়তো আগে কোনো ভিডিওতে বলেছি, ছোট করে বলছি, পৃথিবীতে মূলত 3 ধরনের ডিফেন্স প্ল্যান হয়, ডিফেন্স নীতি হয়। একটাকে বলে ডিফেন্সিভ, অর্থাৎ আমার দেশে অ্যাটাক হলে আমি আমার দেশকে রক্ষা করব। ঠিক যে নীতিতে ভারতবর্ষ মোটামুটি 10 বছর আগে অবধিও চলতো, যে আমরা তো কোথাও অ্যাটাক করবোই না, আমাদের ওপর অ্যাটাক হলে আমরা জাস্ট নিজেদের বাঁচাবো, গার্ড নেব। 2 নাম্বার হচ্ছে ডিফেন্সিভ অফেন্সিভ। ডিফেন্সিভ অফেন্সিভ নীতিটা অজিত দোভাল স্যার, যিনি আমাদের এই মুহূর্তে দেশের এনএসএ, তিনি দায়িত্বে আসার পর গ্রহণ করা হয় ভারতের জন্য। ডিফেন্সিভ অফেন্সিভ মানে আমরা আগে কাউকে মারবো না, বাট যদি আমাদের ওপর অ্যাটাক হয় তাহলে আমরা প্রথমে আমরা ডিফেন্স করব, নিজেদের বাঁচাবো। ডিফেন্স হয়ে গেলেই কিন্তু আমরা এবার অফেন্স করব, যারা আমাদের মেরেছে আমরা তাদের মারবো। ডিফেন্সিভ অফেন্সিভ, আগে ডিফেন্স, তারপর যারা আমাদের মেরেছে আমরাও কিন্তু তাদের মারব। ভারতবর্ষ এখন এই নীতিতে চলে। তার কারণ এনএসএ অজিত দোভাল স্যার দীর্ঘদিন ধরে বলে এসেছিলেন, এনএসএ হবার আগেও, যে দেখুন আপনার দিকে যদি 100টা পাথর ছোড়া হয়, আপনি যদি ডিফেন্সিভ খেলেন ও আপনি যতই গার্ড নিন না কেন, 2টো পাথর আপনার গায়ে এসে লাগবেই লাগবে। কোনোদিন আপনি জিততে পারবেন না, আপনার ওপর আঘাত লাগবেই, আঘাতটা কখনো কম হবে কখনো বেশি হবে। জিততে গেলে যে পাথর ছুঁড়ছে, পাথর আটকে নিয়ে তাকে পাল্টা পাথরের বাড়ি মারতে হবে, তবে সে ভয় পাবে, ভবিষ্যতে আর পাথর ছুঁড়বে না। তো এই মুহূর্তে ভারতবর্ষ এই নীতিতে চলে। ইসরায়েল কিন্তু থার্ড নীতিতে চলে। ইসরায়েলের নীতি কি? অফেন্সিভ। প্রথমটা বলেছিলাম ডিফেন্সিভ, যেটায় ভারত আগে চলতো। এখন ভারত চলে সেকেন্ড নীতিতে, ডিফেন্সিভ অফেন্সিভ। আর থার্ড নীতি হচ্ছে যেটা ইসরায়েল চলে, সেটা হচ্ছে অফেন্সিভ। মানে কি? ইসরায়েলের ঘোষিত নীতি যে আমাদের বিদেশ নীতি হচ্ছে অফেন্সিভ, অর্থাৎ গোটা পৃথিবীতে কোনো জায়গায় ইসরায়েলের বিরুদ্ধে কোনো চক্রান্ত হচ্ছে, ইসরায়েলকে মারতে হবে না, জাস্ট ইসরায়েলের বিরুদ্ধে কোনো চক্রান্ত হচ্ছে, এই খবরটা, এই ইন্টেলটা যদি ইসরায়েলি ডিফেন্স ফোর্স পেয়ে যায়, ইসরায়েলি ডিফেন্স ফোর্স সেখানে গিয়ে তাদের আগে মেরে আসবে। ইসরায়েলকে কোশ্চেন করা যাবে না যে কই ওরা তো তোমাদের মারেনি, ওরা তো চক্রান্তই করছিল, মারলে নয় তোমরা কিছু করতে। ওরা বলবে চক্রান্ত করেছে মানে আমরা গিয়ে আগে ওদের শেষ করে আসবো। এটা হচ্ছে অফেন্সিভ, যেটা ইসরায়েল কাজ করে। তো বোঝাই যাচ্ছিল, সারা পৃথিবী বুঝতেই পারছিল ইসরায়েল এবার কি করতে পারে। ইসরায়েল লিটারালি তাণ্ডব শুরু করে দিয়েছে। হামাস কোথায় আছে? গাজার মূল ভূখণ্ডে আছে। গাজা শহরে ইসরায়েল ধ্বংসলীলা তো চালাচ্ছিলই, আরো জোরদার করে দিয়েছে ধ্বংসলীলা। প্রায় 30-33 জন মতো অলরেডি গাজাতে মারা গেছে। বম্বিং শুরু করে দিয়েছে গাজাতে, গ্রাউন্ড লেভেলে মিলিটারি ঢুকিয়ে গুলি করতে শুরু করে দিয়েছে ইসরায়েল। যে হামাস না থাকবে, না হামাসের সাপোর্টার কেউ থাকবে। এবার আপনারা বলতে পারেন যে আচ্ছা, এই যে 33 জন মারা গেল, ইসরায়েলের কথা মেনে নিচ্ছি, ওদের মধ্যে 10 জন হামাস জঙ্গি, 20 জন হামাসের সাপোর্টার সাধারণ মানুষ যারা ভবিষ্যতে প্রবাবেল জঙ্গি হতে পারে, 3 জন তো নিরপরাধ নিরীহ মানুষও থাকতে পারে, সত্যিই তাই থাকতে পারে। কিন্তু ইসরায়েল বলে আমরা আমাদের দেশের জন্য কোনো রিস্ক নেব না। 33 জনকে টোটাল মেরে যদি 30 জন জঙ্গি আর সম্ভাব্য জঙ্গি মরে, 3 জন সাধারণ মানুষ মরলো কি বাঁচলো আমাদের দেখার কোনো দরকার নেই। এটা ইসরায়েলের নীতি, ভারতের নীতি এটা নয়। ইসরায়েল গাজাতে এই লেভেলে এলিমিনেশন চালু করে দিয়েছে। এটা তো অনেকদিন ধরে হচ্ছিলই, চমকানোর মতো ঘটনা এটা নয়।
চমকানোর মতো ঘটনা এবার যেটা দেখাচ্ছি, সিএনএন থেকে আল জাজিরা, রয়টার্স থেকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, বিবিসি, একটা ভারতবর্ষের নিউজ মিডিয়াকে আমি দেখাচ্ছি না, সমস্ত কিছু ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া, এদের কভারেজ। ইসরায়েল ক্যারিজ আউট অ্যাটাক ইন কাতার টার্গেটিং হামাস লিডার্স। সারা পৃথিবীর জিওপলিটিক্সের ইকুয়েশন বদলে গেছে কালকে রাতে। স্যার কেন? ইসরায়েল তো ইরানেও বোম ফেলেছিল কদিন আগে, তো কাতারে বোম ফেলেছে, কি এমন হয়েছে? কি এমন হয়েছে বুঝুন। কাতার দেশটা, এর রাজধানী বা একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে দোহা। দোহার নাম হয়তো আপনারা শুনে থাকবেন, যখন তালিবান শাসন আসছিল আফগানিস্তানে, তালিবানের নেতারা এবং আমেরিকান নেতারা দোহাতে বসে মিটিং করছিল। পৃথিবীতে কোনো হাইজ্যাক হয়, কোনো দেশের সঙ্গে কোনো দেশের যুদ্ধ লাগার পর শান্তি চুক্তি হয়, দোহা এমন একটা জায়গা যাদের রেপুটেশন হয়ে গেছে ওয়ার্ল্ডের জিওপলিটিক্সে যে দোহাতে গিয়ে সবাই মিটিং করে ঝামেলা মেটায়। এবং কাতার সারা পৃথিবীতে মিডিয়েটরের কাজ করে, মানে দূতের কাজ করে। এবং সেই মহাভারতের সময়ও যেমন ছিল দূত অবদ্ধ, দূতকে মারা যায় না, আজকের জিওপলিটিক্সেও সেই নীতিই মেনে চলা হয়, দূতকে মারা যায় না। দূত দুই পক্ষের মধ্যে শান্তি সমঝোতা করতে সাহায্য করবে। কাতারের এবং দোহা শহরের রেপুটেশন এমন হয়ে গেছিল যে তোমাকে কোনো মিটিং করতে হবে শত্রুপক্ষের সঙ্গে, তারাও তোমার দেশে আসবে না, তুমিও তাদের দেশে যাবে না, দোহাতে চলে যাও। সেই কাতারে বম্বিং করা হয়েছে। মানে সারা পৃথিবীর জিওপলিটিক্সের যে ফর্মুলা, যে দূত অবদ্ধ, মেডিয়েটারকে মারা যায় না, সেই ফর্মুলা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। কেন? ইসরায়েলের দাবি হামাসের লিডাররা কাতারে লুকিয়েছিল। মোসাদ, ইসরায়েলের যে গুপ্তচর সংস্থা, হামাসের লিডারদের জায়গা, লোকেশন ট্র্যাক করেছে এবং সেখানে গিয়ে বম্বিং করে এসছে। এবং ইসরায়েল বলছে হামাসের লিডারদের ফিনিশ করে দিয়েছি আমরা, যারা বেঁচে ছিল তারাও। আমার দেশে ঢুকে মারা? ও যেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর সেই দেশে ঢুকে মেরে আসবো, কোনো নিয়ম নীতি মানবো না। হামাস যদিও বলছে যে না, আমাদের লিডাররা মোটামুটি সেফ আছে, ইসরায়েল ঠিকঠাক টার্গেট করতে পারেনি। এবার দেখুন, এটার এক্স্যাক্ট ইনফরমেশন আপনি 1-2 দিনে পাবেন না, আপনাকে 1-1.5-2 মাস ওয়েট করতে হবে, তারপর ফাইনালি বোঝা যাবে। সেকেন্ড, এ তো গেল মিডিয়েটারের অবস্থা অনুযায়ী যে কি মারাত্মক কাজ এটা করে দেওয়া হয়েছে পৃথিবীর ইতিহাসে। সেকেন্ড, ইউএস এর আমব্রেলাকে সারা পৃথিবী আর কেউ বিশ্বাস করতে পারবে না। মানে ইউএস এর আমব্রেলা মানে আমেরিকা একটা অলিখিত চুক্তি সারা পৃথিবীতে ছোট ছোট দেশগুলোর সঙ্গে চালাতো, যে তুমি একটা ছোট্ট দেশ, তোমাকে কাল কেউ অ্যাটাক করলে তুমি পেরে উঠবে। কাতারের কথাই ধরুন না, টোটাল লোক সংখ্যা 30 লক্ষ। আমাদের তো কলকাতা শহরেই 30 লক্ষের বেশি লোক থাকে, 30 লক্ষ টোটাল লোক সংখ্যা, ঠিক আছে? তো এরা কত বড় আর্মি বানাবে, কি করবে? তো এইরকম যত ছোট ছোট দেশ আছে এদেরকে আমেরিকা গিয়ে বলে আসতো যে তোমরা আমেরিকার সঙ্গে ডিল করে নাও, ঠিক আছে? আমেরিকার সেনা তোমাদের দেশে থাকবে, কিছু সেনা, আমেরিকার কিছু অস্ত্র তোমাদেরকে দেওয়া হবে, অবশ্যই কিনতে হবে টাকা দিয়ে। আমেরিকার অস্ত্র তোমার দেশে আছে মানে, আমেরিকার সেনা তোমার দেশে আছে মানে তুমি অলিখিতভাবে নিশ্চিত থাকতে পারো তোমার এখানে কেউ অ্যাটাক করার সাহস দেখাবে না। রাশিয়া, চীন তো যুদ্ধে ওইভাবে নামেইনি কখনো, রাশিয়াও অ্যাটাক করার আগে দুবার ভাববে, ভাই এই দেশকে অ্যাটাক করা মানে আমেরিকাকে অ্যাটাক করে দেওয়া, তো তুমি রাশিয়া থেকেও সেফ। আমেরিকা নিজে তো কখনো অ্যাটাক করবেই না, কারণ তোমার দেশে আমেরিকার সেনা আছে। আর বাকি সারা পৃথিবীর যত দেশ আমেরিকার ছত্রছায়ায় থাকে তারাও কেউ অ্যাটাক করবে না, কারণ আমেরিকার সেনা এখানে আছে, এখানে অ্যাটাক করলে আমেরিকা পেটাবে। এবং যারা আমেরিকার ছত্রছায়ায় থাকে না, নিরপেক্ষ থাকে, তারাও ভয় পাবে, সমঝে চলবে যে ভাই আমেরিকার সেনা আছে, এখানে অ্যাটাক করা বোকামি হবে। আলটিমেটলি কি দাঁড়ালো? সারা পৃথিবীর কেউ তোমার দেশে অ্যাটাক করবে না। কাতার সেই ফর্মুলাই নিয়েছে, সারা পৃথিবীর ছোট ছোট দেশ সেই ফর্মুলা নিয়েছে। আমেরিকা থেকে প্রচুর যুদ্ধাস্ত্র কাতার কিনেছে। কাতারের ওইটুকু দেশ, ওইটুকু পপুলেশন অনুযায়ী কাতারের বিমান বাহিনী যথেষ্ট ভালো, ওদের কাছে 36টা রাফাল আছে, ফ্রান্স থেকেও কিনেছে, ভালো ভালো অস্ত্র আছে, বাট খুবই ছোট দেশ, মানে ওদের জন্য ভালো। কাতারে আমেরিকার বেস পর্যন্ত আছে,
যে আমেরিকা টাকা নাও, তোমাদের কটা সেনাকে এখানে রেখে দাও, আমরা সেফ, কেউ এখানে অ্যাটাক করবে না। ইসরায়েল সেখানে গিয়ে অ্যাটাক করে এসছে। এবার পৃথিবীর প্রত্যেকটা দেশ, জাপান সমেত, কাল রাত থেকে নিশ্চয়ই ঘুমোতে পারছে না যে ভাই হলো কি, সারা পৃথিবীর ইকুয়েশন পাল্টে রেখে দিল। ইউএস এর বেস থাকলেও আর নিশ্চিন্ত না যে এখানে অ্যাটাক হবে না, ইউএস এর বেস থাকলেও অ্যাটাক করে দিয়ে যেতে পারে। এবং হিপোক্রেসিটা বুঝুন, ইসরায়েলের পক্ষে কি সম্ভব আমেরিকার অনুমতি ছাড়া কাতারে গিয়ে বম্বিং করে দিয়ে চলে এলো? তাহলে আমেরিকা তার যে দ্বিচারিতা, নতুন ছাত্রছাত্রীদের নতুন ভাষা ওরা বলে দোগলা, যাই হোক না কেন, কাতারকে নিজের বেস দিয়েছে, কাতারের থেকে টাকা নিয়েছে, অস্ত্র বিক্রি করেছে, আবার ইসরায়েলকে অনুমতি দিয়েছে যাও কাতারে গিয়ে বোম মেরে আসো। সারা পৃথিবীতে আমেরিকার যে ক্রেডিবিলিটি, গ্রহণযোগ্যতা, ভরসা, বিশ্বাসযোগ্যতা ফিনিশড ডোনাল্ড ট্রাম্পের একটা ব্লান্ডারে। এটা ডোনাল্ড ট্রাম্পের ব্লান্ডার। সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ এবার ভাবতে শুরু করবে আত্মনির্ভর হতে হবে, যেটা ভারত 10 বছর আগে ভেবে নিয়েছে। আমেরিকার ওপর ভরসা করে থাকা যাবে না, ওরা উল্টে টাকা নেবে, আবার ইসরায়েলকে বলবে যাও গিয়ে মেরে চলে এসো। এবার বুঝতে পারলেন যে সারা পৃথিবীতে এই অ্যাটাকটা গতকাল যেটা হয়েছে কেন সবাইকে অবাক করে দিয়েছে, শকড করে দিয়েছে, যে ভাই এটা কোত্থেকে কি হয়ে গেল। এই হলো অবস্থা। এবার কেন আমি বললাম যে আমেরিকার অনুমতি ছাড়া কোনোদিন ইসরায়েল এটা করতে পারে না, তার আরো একটা প্রমাণ আপনাকে দিয়ে দিই। ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল মিডিয়া আপনি যদি ফলো করেন, আমি এই কথা বহুবার বলেওছি আপনাদের ফলো করতে, তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্প জাস্ট কদিন আগে ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল যে হামাস লিডার, তোমাদের আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ইসরায়েল আমার শর্ত মানার জন্য তৈরি, কিন্তু তোমরাও আমার শর্ত মানো, ইসরায়েলি বন্দীদের তোমরা মুক্তি দিয়ে দাও, আর যদি আমার শর্ত না মানো তোমাদের কিন্তু এমন অবস্থা আমি করে ছাড়বো যে কেঁদে কুল পাবে না। ঠিক এই ভাষায় যদি আমি মোটামুটি ভাবানুবাদ করি, জাস্ট কদিন আগে আপনারা চেক করে নিতে পারেন, ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প হামাসের লিডারদের থ্রেট দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে। হামাস লিডাররা কথায় কান দেয়নি, উল্টে টেরোরিস্ট অ্যাটাক করে দিয়েছে। ফলস্বরূপ কাতারে এবং গাজাতে ইসরায়েলের ধ্বংসলীলা শুরু। এবং এই গোটা ঘটনার সঙ্গে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের কথা এলো, আপনাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি। আপনারা হয়তো পিএম মোদির ফেসবুক প্রোফাইল বা টুইটার প্রোফাইল ফলো করেন বা করতে শুরুও করেছেন, যারা করেননি তারা জেনে নিন। আমি কদিন আগে বলে দিয়েছিলাম টাকো শুরু হয়ে গেছে, বলেছিলাম তো এই চ্যানেলে, ভিডিও দেখে নিতে পারেন, জাস্ট 3-4 দিন আগে মনে হয়। টাকোর ফাইনাল স্টেজ চলে এসছে। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে, চেক করে নিতে পারেন আপনারা, পিএম মোদি আবার ওনার লেখাটাকে ওই কোট মানে ওই স্ক্রিনশট নিয়ে ওটাকে করেই আবার নিজে লিখেছেন যে ভারতের সঙ্গে আমার ফাইনাল স্টেজে ট্রেড ডিলের আলোচনা চলছে, কিছু দিনের মধ্যেই আমরা ফাইনাল করে ফেলবো সবকিছু। ওকে, লিখেছে আমার টক চলছে উইথ গুড ফ্রেন্ড মোদি। মোদি হচ্ছে গুড ফ্রেন্ড হয়ে গেছে এখন। বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প ইউটার্ন নেবে, ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট, ট্রাম্প সব সময় পাল্টি মারে, টাকো হবেই। পিএম মোদি সঙ্গে সঙ্গে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়ে ওই লেখাটাকে টেনে নিজে লিখে দিয়েছেন যে আমেরিকা আমাদের ন্যাচারাল পার্টনার, ক্লোজ ফ্রেন্ড, এবং আমরা আমাদের টিম কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প যদিও আমি করে বলেছেন, আমি কথা বলছি, পিএম মোদি অত্যন্ত ভদ্রভাবে আমাদের টিম কথা বলছে বলে আনলকিং লিমিটলেস পোটেনশিয়াল অফ বিজনেস ইত্যাদি ইত্যাদি পিএম মোদি ফেসবুক এবং টুইটার সব জায়গায় লিখে দিয়েছেন যে হ্যাঁ, আমরাও খুব আগ্রহী, একটা ভালো ডিল হোক আমেরিকার সঙ্গে, আমরা আশা করি দ্রুত হয়েও যাবে। কদিন আগেই যেটা আমরা আলোচনা করছিলাম যে ট্রাম্পের হাতেও কিন্তু আর বেশি সময় নেই, কারণ ইকোনমিক রিসেশন ওদের দেশেও আসছে। ফাইনাল আর কয়েক দিন বা কয়েক সপ্তাহ ওর হাতেও টাইম। ও চেষ্টা করছে মারাত্মক চাপ দিয়ে যদি ইন্ডিয়াকে বশ করে নিতে পারে, ইন্ডিয়াকে মাথা নোয়াতে বাধ্য করে দিতে পারে। কিন্তু ভারতের জনগণ মারাত্মক ম্যাচিউরিটির পরিচয় দিয়ে,
দেশের সঙ্গে ইউনাইটেড হয়ে লেগে থেকে এক হয়ে সবাই স্ট্রংলি দাঁড়িয়েছিল, তো আমেরিকার কাছে ক্লিয়ার যে এদেরকে মাথা নত করানো যাবে না, চলো ভাই টাকো করে নি। আমাদের তো মাথা নত করতে কোনোদিন কিছু যায় আসে না, কিছু হলেই আমরা পাল্টি মারি, টাকো করে নিয়ে, কারণ ওরাতেও আর টাইম নেই, ও একদম খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, আর বেশি গোয়ার তুমি করলে নিজেই খাদে পড়ে যাবে। এবং ভারত তো কোনো উল্টো পাল্টা কোনো দিকে কিছু কমেন্ট করছে না, চুপ করে খালি ধৈর্য ধরে অবজার্ভ করে যাচ্ছিল। তো টাকোর ফাইনাল স্টেজ চলছে, ডোনাল্ড ট্রাম্প শর্ত টর্ত অনেক লাঘব করে দিয়ে, অনেক লঘু করে দিয়ে ভারতের সঙ্গে কয়েকদিনের মধ্যেই ফাইনাল ডিল সাইন করে নেবে। আপনারা জাস্ট মিলিয়ে নেবেন, সময়ের অপেক্ষা। এবং এই মাঝখানের যে ক্রুশিয়াল ক্রিটিক্যাল সময়, ভারতের জন্য কঠিন এবং খারাপ সময়, সেই খারাপটাকে কাজে লাগিয়ে ভারত চীনের সঙ্গে অনেক দিনের যে বরফ জমা সম্পর্ক সেটাকে ঠিক করে নিয়ে নতুন আর একটা দরজা খুলে রাখার ব্যবস্থাও করে নিতে পারলো। তো এটাকে বলে আমাদের ডিপ্লোম্যাটদের লেভেল অফ ইন্টেলিজেন্স, লেভেল অফ ব্রিলিয়ান্স, যে তারা একটা খারাপ সময়কে কাজে লাগিয়ে অন্যদিকে পজিটিভ ওয়েতে ওটাকে টার্ন করে দিল, যেটা ভবিষ্যতে আমাদের অন্য দিক থেকে কাজে লেগে যাবে। তো এই হলো এই মুহূর্তের জিওপলিটিক্যাল আপডেট, যেটা আপনাদেরকে অত্যন্ত ছোট করে আজকে জানালাম। ডিটেল ব্যাখ্যা করার সময় হলো না, কালকে নিশ্চয়ই করব। এবং আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, 13ই সেপ্টেম্বর, আর কিন্তু হাতে বেশি সময় নেই, 13ই সেপ্টেম্বর আমাদের যে স্কিল বাংলা চ্যানেলের সমস্ত অডিয়েন্সের জন্য, স্কিল বাংলা পরিবারের জন্য এআই এর অনলাইন ট্রেনিং শুরু হচ্ছে। সেইটা 13ই সেপ্টেম্বর থেকে শুরু হবে, অর্থাৎ আর ঠিক 3 দিন বাকি, মানে 2 দিন বাকি, তৃতীয় দিনে শুরু হয়ে যাবে। যারা এখনো রেজিস্ট্রেশন করাননি তাদের কি করতে হবে, এইটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন বা মেসেজ করবেন না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট হাই লিখে দিন, আর কিচ্ছু দরকার নেই। আপনার কাছে হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক চলে যাবে, আপনি ওই লিঙ্কে ক্লিক করলেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। গ্রুপে জয়েন হয়ে থাকুন, আমি 2টো অডিও দিয়ে দেবো, 2টো অডিও শুনে নিয়ে রেজিস্ট্রেশন করে নিলেই আপনার এনরোলমেন্ট কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল জিওপলিটিক্যাল নিউ ডেভেলপমেন্ট নিয়ে ডিটেলড অ্যানালিসিসের ভিডিওতে। থ্যাংক ইউ।